স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা হলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে কিনা তাও বিবেচনা করার পরামর্শ দেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করবে বিএনপি। ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান তিনি। বিদ্যমান বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির এই বিশেষ আয়োজন। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজন, আহত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের পর ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ টেনে কথা বলেন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরে নতুন নতুন ইস্যু সামনে আনলে সামনে কি প্রভাব পড়তে পারে তারও ব্যাখ্যা দেন তারেক রহমান। আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ। একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে শর্তের বেড়াজালে আবদ্ধ না করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক জনগণ বিশ্বাস করে বা মনে করে। এরপর ভিডিও বার্তায় কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই আন্দোলনে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই শহীদদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও নজর রাখতে তাগিদ দেন বেগম জিয়া। বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে না বলেও মনে করেন বিএনপি চেয়ারপারসন। আমাদের সামনে যে সুযোগ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের বিষয়ে বিভিন্ন মাধ্যমে বিএনপির নামে কৌশলে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপির কোনো আপোষ নেই। অন্যান্য দলের রাজনীতিকরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল, এটা দল করা তো কোনো অপরাধ না। এই আর্তনাদ বাবা হারামের। আওয়ামী শাসনামলে গুম করা হয় তার বাবাকে। এরপর থেকেই এক যুগ ধরে প্রতিদিন অপেক্ষার প্রহর গুনছে পরিবারটি। আমি আশা করি তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, গুম, বিচার বহির্ভূত হত্যা ও আন্দোলনে নিহতদের স্মরণে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, এ সময় গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার ও অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র। গুলি করে হত্যা করেছে, এর বিচার চাই আমি। 1 বছর হয়ে গেছে। আমি তো লড়বো এবং বাংলাদেশে নেক্সট আর কোনোদিন আওয়ামী ফ্যাসিজম কায়েম হতে দিব না। পরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনীতিকরা বলেন, যে কোনো আধিপত্য রুখে দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন তারা। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দলগুলোকে কোনো আপোষ করা যাবে না। আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে। আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে। অন্যের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু সেই দ্বিমতকে আমি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নিষ্পন্ন করতে চাই। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো ইনশাআল্লাহ। পরের পর্বে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণ। বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বিষয়ে ভিন্নমত থাকলেও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা
দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। বিএনপিকে সামনে রেখে অনেককে কথাবার্তা বলা হচ্ছে। বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির ভিতরে কোন রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে অহেতুক দোষারোপ করে জাতীয় ঐক্য সম্ভব নয়। এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে। অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন। যেহেতু বিএনপি বড় দল, সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলাটা বোধহয় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না। জুলাই আগস্ট সহ গেল 16 বছরের নির্যাতিত এসব পরিবারকে দ্রুত পুনর্বাসন করে দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জোর দাবিও জানান বিএনপির শীর্ষ নেতারা। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দি দেন তিনি। জবানবন্দি দেওয়ার বিষয়টি রাষ্ট্রপক্ষ নিশ্চিত করলেও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আসামিপক্ষ। রাতের ভোটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার কারিগর KM নুরুল হুদাকে নিয়ে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছিল অনেক দিন ধরেই। জুলাই গণ অভ্যুত্থানের পর এ নিয়ে মামলা করে বিএনপি। 2 দফায় 4 দিন করে মোট 8 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে নুরুল হুদা স্বেচ্ছায় জবানবন্দি দিতে চান। দীর্ঘ 3.5 ঘন্টা ধরে দায় স্বীকার করে জবানবন্দি দেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। তিনি আজকে বিজ্ঞ সিএমএম আদালতের অতিরিক্ত হাকিম জাদুর রহমানের নিকট তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উনি তার কৃতকর্ম স্বীকার করেই তিনি তার এই জবানবন্দিটা দিয়েছেন। এদিকে নুরুল হুদার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় বলে দাবি তার আইনজীবীর। আমরা এখন পর্যন্ত কোনো পিটিশন পাইনি এবং কোনো ফরওয়ার্ডিং এই মুহূর্তে আমাদের কাছে আসেনি। কনফেশনাল স্টেটমেন্টটা হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তো আদৌ উনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কিনা, দিলে সেটার মাত্রা কতটুকু, তো এইটা আমাদেরকে একটু জানতে হবে। বুধবার সিএমএম আদালতে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারের জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা হয়নি, একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আর আগে স্থানীয় নয়, জাতীয় নির্বাচন করার প্রস্তুতি চলেছে বলেও জানান তিনি। ভোটের তারিখের জন্য কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানায় সিএসি। দেশের চলমান অস্থিরতায় বহুল আলোচিত প্রশ্ন, জাতীয় নির্বাচন কবে হবে? এমন পরিস্থিতিতে লন্ডনে গেল 13 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। তারপরেই জনমনে কিছুটা স্বস্তি আসে। ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের কথা শোনা গেলেও কোনো তারিখ বলা হয়নি কোনো পক্ষ থেকে। এর মধ্যে 26শে জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 1-to-1 বৈঠক হয় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে কিছুই জানতে পারেনি গণমাধ্যম, ফলে নানা দিক থেকে নানা আলোচনার জন্ম হয়। 4 দিন পর মঙ্গলবার নির্বাচন কমিশনে সেই বৈঠক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, প্রধান উপদেষ্টার সাথে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ভোটের দিনক্ষণ নিয়ে কোনো কথা হয়নি। নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে, যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায়, যখন নির্ধারিত হয়, যাতে আমরা ইলেকশনটা করতে পারি। তবে আপনারা সব অবশ্যই জিজ্ঞেসটা করে করলে যেন বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্যও ছিল না। আর আগে স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়েই সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। এ সময় তিনি নির্বাচনের তারিখ নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। এখন পদে পদে তো আমি জানিয়ে চলাফেরা করতে পারবো না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে আর কোনোদিন যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, স্বৈরাচার যেন ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ দমনে যেন আবারও 16 বছর অপেক্ষা করতে না হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে অনেক রক্ত নদী পেরিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পথ চলা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপর নানা সংস্কার, বিচার এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে এরই মধ্যে 1 বছর পার করতে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় 1 জুলাই থেকে মাসব্যাপী জুলাই অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির আয়োজন করে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। সম্ভাবনা থাকলেও সামনে পথ কঠিন উল্লেখ করে সংস্কারের সুযোগকে না হারানোর আহ্বান প্রধান উপদেষ্টার। আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ফ্যাসিবাদের জন্মের আগেই তা প্রতিহত করতে হবে, যাতে আবারও 16 বছর অপেক্ষা করতে না হয়, যোগ করেন প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। জুলাই অভ্যুত্থানের প্রতিটি ঘটনা ধারণ করে সবাইকে আবারও নতুন করে জেগে ওঠার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। তরুণ তরুণী, নারী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করেনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে বলা হয়, প্রয়োজনে রাজপথে আন্দোলন করে জুলাই সনদ আদায় করা হবে। রংপুরের আবু সাইদ, যার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু, তার কবর জিয়ারত করতে মঙ্গলবার সকালে পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে যান এনসিপির নেতারা। পরম শ্রদ্ধায় স্মরণ করে তরুণ নেতারা কথা বলেন আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে, কথা বলেন গণমাধ্যমে। নতুন সংবিধান প্রণয়ন, সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আক্তার হোসেন। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ছেলের সহযোদ্ধাদের কাছে পেয়ে আপ্লুত সাইদের বাবা মকবুল হোসেন তার সন্তান হত্যার সুষ্ঠু বিচার ও 16 জুলাইকে আবু সাইদ দিবস ঘোষণার দাবি জানান। দূরত্ব এতে দাবি জানালাম যে তার নামে যেন নাম সমকরণ করা হয়। পরে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে এনসিপির নেতাকর্মীরা যান গাইবান্ধায়। পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ পেয়েছে মানুষ। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন
আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি। এরপর পদযাত্রা নিয়ে আবারও রংপুরে ফিরে আসেন এনসিপির নেতাকর্মীরা। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ৩৮ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। মোট ৪২ আসামির মধ্যে ৪ জনকে এজাহার থেকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে। গেল বছরের ২৬শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন। রাজবাড়ী শহরের অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল, আধুনিক সুবিধা বঞ্চিত রেল স্টেশন এবং দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন ফেরিঘাট, এতে দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের। প্রশাসন বলছে এসব বিষয়ে অবগত তারা, নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ। রাজবাড়ী শহরের হাসপাতাল সড়ক এটি। জেলার সদর হাসপাতালে আসতে হলে এই সড়কটি ব্যবহার করতে হয় বাসিন্দাদের। অটোরিকশা, মোটরসাইকেল সহ যে কোনো যানবাহন চলাচল এই রাস্তায় ঝুঁকিপূর্ণ। অনেক সময় ঘটে দুর্ঘটনাও। এটা তো এভরিডে, অলমোস্ট এভরিডে দুর্ঘটনা। আপনি একটু আগে দেখলেন একটা অটো পড়ে গেছে, গতকালকে ট্রাক পড়ে গেছিল। তারপরে আমরা প্রশাসন তো এগুলো দেখে না, কারণ ওরা যদি এই রাস্তা দিয়ে একবার যদি ঢোকে তাহলে পরে ওনাদের মনে পড়বে। এবং শুধু রাস্তাই নয়, শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফেরিঘাটেও নেই কোনো আধুনিক যাত্রী সেবা। নদী ভাঙনের ফলে প্রতিনিয়তই স্থানীয়দের পড়তে হচ্ছে বহুমুখী সমস্যায়। আমাদের একটা স্থায়ী মজবুত করে যত মানে বাধা হয়, যত নদীতে না ঢেউ হোক আর ঝড়ে হোক যাতে না ভাঙতে পারে। এই দৌলতদিয়া ঘাটের ভিতরে 7টা ফেরিঘাট ছিল, 4টা নদী ভাঙন বিলীন হয়েছে। যে জায়গা ওরা ডাক নিছে ওই জায়গায় কাটুক, কেন ওরা এই পাশাপাশি কাজটা দেখা কাটে। বিভিন্ন জায়গায় থাকতাম, এই জায়গায় আমরা কলোনি বেঁধে দিছে। ওই কলোনিটা যদি এই জায়গাতে মাটি কাটে তাহলে আমরা কলোনি থাকবে না, আমরা থাকবো কোহানি। বালু উত্তোলনটা যদি সঠিক জায়গায় করে তাহলে কোনো ক্ষতি হয় না। নদী ভেঙে পিছিয়ে যাইতেছি, যাতে আমরা চাই যে আমাকে এটা ভালো মতনই হোক, আমরা বসবাস করে আরাম পাই। অন্যদিকে রাজবাড়ী রেল স্টেশন পড়ে আছে অবহেলায়। যাত্রীদের অভিযোগ, ন্যূনতম মৌলিক সেবা থেকেও বঞ্চিত তারা। ট্রেন কখন আসে, কি করে না করে সেটা জিজ্ঞাসা করলেও কর্মকর্তা কর্মচারীরা যারা আছে সেটা সেভাবে প্রত্যুত্তর দেয় না। এখানে তো বসার কোনো জায়গা নাই, মহিলারা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, বৃদ্ধ লোকেরা দাঁড়িয়ে আছে। এখানে ভালো একটা ওয়াশরুম দিতে এবং বসার জায়গা করে দিতে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেও ভালো হয় আমাদের জন্য। জেলা প্রশাসক বলছেন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা। ইতিমধ্যে কিন্তু আমরা স্থানীয় সরকার বিভাগের সাথে কথা বলেছি এবং এই প্রতিটি রাস্তার জন্য যে পরিমাণ আপনার খরচ লাগবে বা প্রাক্কলন, যেটা বেশ কিছু প্রসিডিউর এগিয়ে গেছে, আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছি। পদ্মার তীরবর্তী যে বাঁধের জায়গাটি, সেটিভাবে এটাকে পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে এটি ব্যবস্থাপনা করা যায়, সেই লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। স্থানীয়দের আশা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, রাজবাড়ী। আমদানি প্রসাধনী সামগ্রীর ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দাবি না মানলে 7 জুলাই এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই হুঁশিয়ারি দেয়া হয়। আমদানিকারকরা বলেন, বাজেটে প্রসাধনী সামগ্রীর ওপর 150% পর্যন্ত শুল্ক বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে লিপ কেয়ার, ফেস ক্রিম, পাউডার সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দাম কম হলেও শুল্ক বাড়ানোয় দেশে এসব পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারও হারাচ্ছে হাজার কোটি টাকার রাজস্ব। পণ্য চোরাই পথে অথবা লাগেইছে অথবা ব্যাগেইছে, বিভিন্নভাবে এই পণ্য চলে আসে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি এনবিআর আমাদের সাথে বসে এই সমস্যার সমাধান না করে, তাহলে আমরা আগামী সোমবার আমরা এনবিআর ঘেরাও করব। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছে ইউরোপ বাংলাদেশ ফেডারেশনের একটি প্রতিনিধি দল। ফেডারেশনের সভাপতি ডক্টর ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুরে ভোগড়া বাইপাসের চৌধুরী বাড়ি এলাকায় বিভিন্ন কারখানার কর্মপরিবেশ, উৎপাদন প্রক্রিয়া ও রপ্তানির সম্ভাব্য বিষয়ে খোঁজ নেন।
এ সময় প্রতিনিধি দলটি জানায়, ইসরায়েল গাজা যুদ্ধের কারণে আরএমজি সেক্টরে যেন কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে কাজ করছেন তারা। ইউরোপ জুড়ে চলছে ভয়াবহ তাপদাহ। তীব্র গরমের কারণে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে। নেদারল্যান্ডসে আগাম উচ্চ তাপমাত্রার সতর্কতাও জারি করা হয়েছে। এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে প্যারিসে আইফেল টাওয়ার। এছাড়া তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তীব্র তাপপ্রবাহে ইতালিতে প্রাণ হারিয়েছেন 2 জন। এবার ইউরোপে সময়ের আগে শুরু হয়েছে গ্রীষ্মকালীন তাপদাহ। ইউরোপের বিভিন্ন দেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। যুক্তরাজ্যের লন্ডনের কেন্টে এবছর এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের পূর্বাভাসও দিয়েছে। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসও পড়ছে প্রচণ্ড তাপপ্রবাহে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। দূষণ বেড়ে যাওয়ায় যান চলাচলে আনা হয়েছে বিধিনিষেধ। বন্ধ রয়েছে স্কুল কলেজ। সত্যি খুব গরম, ঘরে থাকা ছাড়া উপায় নেই। রাত 8-9টার আগে বের হওয়া অসম্ভব। পর্তুগালে গত 2 দিন রেড অ্যালার্ট থাকার পর মঙ্গলবার কিছুটা স্বস্তি মিলেছে। তবে 8টি এলাকায় এখনও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। স্পেনের দক্ষিণ অঞ্চলে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। রোম, মিলান সহ ইতালির 18টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তীব্র তাপপ্রবাহের কারণে জার্মানির রাইন নদীর পানি কমে গেছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌরুটে পণ্যবাহী জাহাজে মালামাল পরিবহন করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে দাবানলের শঙ্কায় তুরস্কের পশ্চিমা অঞ্চল থেকে এরই মধ্যে 50,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিমা অঞ্চলে তীব্র গরম ও শক্তিশালী বাতাসের কারণে এই দাবানল ছড়িয়ে পড়ছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।